কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কি অসভ্য মহিলারে বাবা, এখনো মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, বলছেন ইস্তফা দেবেন না। ক্লিয়ার ম্যান্ডেট আসার পরেও মাত্র ৮০টি সিট পেয়েছিল। ২০২১-এ বিজেপি ৭৭ পেয়েছিল। কত তা নিয়ে এদের ব্যঙ্গ বিদ্রুপ তামাশা। সেখানে একটা ১৫ বছরে থাকা রাজনৈতিক দল ৮০টা মাত্র সিট পেয়েছে, বিজেপি ২০৬। সেখানে একজন নির্লজ্জ মানুষ, রাজনৈতিক মানুষ, সে বলছে যে আমি ইস্তফা দেবো না। আপনারাই বলুন এই নির্লজ্জ মানুষটার সঙ্গে কি করা উচিত। যদিও বিজেপির তরফ থেকে খুব স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে প্রতিহিংসায় বিশ্বাস করা ঠিক না। নরেন্দ্র মোদীও সেই বার্তা দিয়েছে যে প্রতিহিংসাতে বিশ্বাস করা ঠিক না। কিন্তু যে রাজ্যে এইরকম একটা মুখ্যমন্ত্রী হিসেবে এইরকম একটা মানুষ মুখ্যমন্ত্রীর পদটাকে কলুষিত করে গেছেন ১৫টি বছর ধরে, এটা তো, এই লজ্জা আস্তে আস্তে দেখবেন, আমি আপনাদের বলছি, এই লজ্জা তো কত বড় লজ্জায় পরিণত হবে, এটা ভারতের ইতিহাসে কলঙ্ক হবে। এবং আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলেছি, ভারতের সংবিধানকে এই রকম জালিয়াত সমস্ত যারা লোকজন রয়েছে তাদেরকে আশা থেকে যেন রাজনীতির মূল স্রোতে আসতে না পারে, বা এলেও তাদের জন্য কিভাবে ব্যবস্থা করা যায় তার জন্য সংবিধান বদলাতেই হবে, হতেই হবে। এটা দেখে নেবেন, আমি আমি বলে দিচ্ছি আপনাদের। সেই মুখ্যমন্ত্রী বলছি কারণ তিনি এখনো রিজাইন করেননি, সেই মুখ্যমন্ত্রী বলছেন রিজাইন করবেন না। আপনাদের কিছু পরামর্শ রয়েছে কি করা যায় বলুন তো? এতটা ম্যান্ডেট আসার পরেও যে বলছে মানে সরবো না, তার সঙ্গে কি করা উচিত হয় বলুন তো? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, ৭ তারিখ পর্যন্ত এই মহিলার মুখ্যমন্ত্রী হিসাবেই তার থাকার মেয়াদ রয়েছে, ৭ তারিখ পর্যন্ত। এদিকে আপনাদের মনে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গতকাল যখন বক্তব্য রাখছিলেন বলেছিলেন ৯ তারিখে রবীন্দ্র জয়ন্তীর দিন, অর্থাৎ সম্ভবত রবিবার পড়ছে, তিনি মানে পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তাহলে ৭-এর পর আর দুদিন গ্যাপ রয়েছে, ৮-৯। তাহলে এই দুদিন কি হবে পশ্চিমবঙ্গে? সব থেকে হাস্যকর বিষয় বা সব থেকে কঠিন বিষয় বা সব থেকে বিড়ম্বনার বিষয়, আমাদের সংবিধানে বলা নেই যে এইরকম একজন মহিলা যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, সেই চেয়ারটাকে যে কলুষিত করবে, এমন তো সংবিধান জানতো না আগে। রীতি হচ্ছে কোনো মুখ্যমন্ত্রী হেরে গেলে তিনি যখনই খবর পেয়ে যান যে না আমার পক্ষে আসা সম্ভব নয়, ফিরে আসা সম্ভব নয়, তখন সে পরিষ্কার সেখানে গিয়ে রাজ্যপালের কাছে তার ইস্তফাপত্রটা পাঠান, নিজে গিয়ে দিয়ে আসেন। বুদ্ধদেব বাবু স্বয়ং রেজাল্ট বেরোনোর সাথে সাথেই, ভদ্রলোক ছিলেন না, বুদ্ধদেব ভদ্রলোক ছিলেন, তাদের রাজনৈতিক দল যারা মানে রয়েছেন, সেই সিপিএম এর মতাদর্শের সঙ্গে একেবারেই আমরা বিশ্বাস করি না, সিপিএম এর মতাদর্শকে একেবারেই বিশ্বাস করি না। এবং তারা যেভাবে পশ্চিমবঙ্গকে ৩৪ বছর ধরে শোষণ করেছে সেটা নিয়েও ডেফিনেটলি অনেক বক্তব্য রয়েছে। কিন্তু বুদ্ধদেব মানুষটার সঙ্গে তো কারুর বক্তব্য থাকা উচিত নয়, ওই লোকটির বিরুদ্ধে তো কারুর কোনো বক্তব্য থাকা উচিত নয়। ওই ব্যক্তিটি তো কোনো ১ পয়সার পশ্চিমবঙ্গের আমার আপনার টাকার ১ কানা করিরও সিকিভাগটাও তো নেয়নি। কিন্তু বলতে পারবেন এই মহিলার সম্পর্কে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সংবিধান এটা কোনো প্রভিশন রাখেইনি যে মানে যদি এরকম কেউ মুখ্যমন্ত্রী না মানে ইস্তফা নিজে দেন, তাহলে তখন কি হবে? পশ্চিমবঙ্গে একটা সাংবিধানিক আবার একটা সংকট তৈরি হয়েছে। মানে এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই, কারণ এটাই সবাই জানতো, যারা সংবিধান রচনা করেছিলেন তারাও তখনও জানতেন যে এটাই নর্মাল। মানে একটা মুখ্যমন্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, এটা সংবিধানে লেখা থাকা উচিত বলুন? সংবিধান, ভারতের সংবিধানে তো একটা স্পিরিট রয়েছে, সেখানে তো একটা মিনিমাম টুকু রয়েছে। একজন এইরকম একটা মানুষ, একটা, সে যে মুখ্যমন্ত্রী চেয়ারে কলুষিত করার জন্য কখনো রাজনীতির ময়দানে কোনো না কোনো সময় আসবে সেটা তো ভাবতে পারেনি। ভারতের ইতিহাসে কিন্তু এর নজির নেই।
যে কোনো রাজ্য সব জায়গা মিলিয়ে কোথাও নজির নেই ভারতের ইতিহাসে। তাহলে কি করা যায়, কি করা যায় আপনারা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা পাঠাবো বিজেপি দপ্তরের কাছে পাঠাবো, আপনারা সাজেশন দিয়ে লিখুন কি করা যায়, এই মহিলার সঙ্গে কি করা যায়। এদের পাশে যারা বসে রয়েছে নাম দেখলেন তো মুখগুলো, এদের কতজনের আমি জানি না আগামী 6 মাস পর এরা কতজন বাইরে থাকবেন আর কতজন এদের অ্যাকচুয়ালি ওই ফাইলগুলো তো সব স্ক্রুটিনি হয়ে তারপরে বিচার হবে। শান্তনু সিনহা বিশ্বাস এই মমতার একেবারে কাছের লোক ছিল, কোটি কোটি টাকার নাকি সোনা তার বাড়ি থেকে পাওয়া গেছে, ঠিক আছে, রেডের সময় কোটি কোটি টাকার সোনা। সে সোনা কার হয়তো গেস করলে আমরা বুঝতে পারি, এখনো প্রমাণ নেই যেহেতু বলবো না। তো সেই শান্তনু বিশ্বাসের সম্পর্কে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সে যেন পালাতে না পারে কোথাও, ঠিক আছে। তো আমরা গেস করতে পারি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এদের অনেকেই বাইরে হয়তো থাকবে না, থাকা উচিত নয়, এইরকম লোকজন থাকা উচিত নয়। তো আপনারা বলুন কি করা যেতে পারে। আমি একটা ভিডিও দেখাচ্ছি এই প্রসঙ্গে আপনাদের, দেখুন তো এরকম কোনো মানে এই ভিডিওটা একবার দেখুন তো, মানে এইটা এই ধরনের মানুষ যদি করছে এটা ঠিক করছে না ভুল করছে, এইগুলো দেখে এদের কি মনে হচ্ছে যে নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত? দেখুন তো ভিডিওটা। দেখলেন, এখনো মুখ্যমন্ত্রীর পদে রয়েছে, তাই ওই এইরকম ভাবে মানে প্রতীকী ভাবে করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, দেখুন আমি আপনাদের বলেছিলাম যে পৃথিবীর সমস্ত অত্যাচারিত রাজার শেষ জীবনটা অত্যন্ত করুণ হয়, কিন্তু এ তো অত্যাচারের থেকে অত্যাচারী। তো এ যদি ভেবে থাকে যে আমি এত ম্যান্ডেট পাওয়ার পরও আমি আবারও আমি যা ইচ্ছা তাই করব, পশ্চিমবঙ্গে বলছে যে আমি করব না, মানে একটা জায়গায় মনে হলো যে তিনি করবেন না, পরিষ্কার বলছেন যে আমি আমি করব না। আমি মানে বলছে যে আমার শুনে যেটা মনে হলো যে আমি মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে বসবো না, কিন্তু আমি মুখ্যমন্ত্রী, আমি বাংলার মুখ্যমন্ত্রী এরকম বলছেন, বলছেন আমি চেয়ারে বসবো না। কি বলছেন এক্স্যাক্টলি শুনুন, কিন্তু মানেটা দাঁড়াবে এরকমই যে আমি লেস ইম্পর্টেন্ট পার্সন, আমার চেয়ার দরকার নেই, আমি মানুষের জন্য, আমি মানুষেরই, মানে আমি মুখ্যমন্ত্রী। শুনুন কি বলছেন, একবার শুনুন। I am not going there. Even if I want also, I should not. Because मैंने चेयर को केयर नहीं करते हैं. I want to continue as a less important persons. I told you so many times. So I don't care chair. I only care people. শুনলেন, ওনার চেয়ার দরকার নেই, কিন্তু উনি বাংলার মানুষের জন্য কাজ করবেন। দেখুন তৃণমূলের বাকি যারা রয়েছেন যাদের মধ্যে মানে আমার এটা সন্দেহ হচ্ছে যে তৃণমূলের 80টা জিতেছে না, শুভেন্দু অধিকারী কালকে বলেছেন যে 80টার মধ্যে আমিও দেখে নেবো কতজন থাকে তোমাদের রাজনৈতিক দলে, আগামী কয়েকদিনে কতজন থাকে তোমাদের ওই 80 জনের মধ্যে, সেটাও আমি দেখে নেব। তো আমার বক্তব্য হচ্ছে এই 80 জনকেও না এদেরকে মানে স্বেচ্ছায় পদত্যাগ করানো উচিত, যে ভাই তোমরা এমনি বেরোতে পারবে না দুদিন পর, কোনো ইয়ের জন্য না, তোমাদের মুখ দেখাতে পারবে না, মানুষের সাংবাদিকরা যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নে তোমরা উত্তর দিতে পারবে না। শুভেন্দু অধিকারী যে খাতা খুলবেন, যে খাপ খুলবেন, কিংবা বিজেপি যে কোনো নেতৃত্ব, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে, এই সাংবাদিকরা গিয়ে যে খাপ খুলে প্রশ্নগুলো করবেন না, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এদের জন্য এরা বিধানসভায় আসতে পারবে না। ওই গুটি কতক যদি নিষ্কলঙ্ক কেউ থেকেও থাকে, তবে তৃণমূল আবার নিষ্কলঙ্ক বলাটা অনেকটা ওই সোনার পাথর বাটি, তো এটা এমনিও আসতে পারবে না। তারা বলছে যে আমরা ওই চেয়ারে বসে মানুষের কাজ করব। এদের কি বলবেন, যে বলুন যে 15 বছর অনেক মানুষের প্রচুর কাজ করেছেন, বাড়িতে বসে একটু রেস্ট ফেস্ট নিন। আর পশ্চিমবঙ্গের মানুষকে বলুন, আপনি বলছিলেন না আমসত্ত্ব খাবেন না, কি কি খাবেন, বাংলার মানুষ পাঠিয়ে দিয়ে আসবে আপনার বাড়িতে, কি কি খাবেন অর্ডারের লিস্টটা করে প্রতিদিন আপনাদের ওই ওয়েবসাইটে, যেটা তো এখন আর ইউজলেস হয়ে গেছে, ওখানে লিখে রাখবেন আপনাদের কার কি খাওয়া পছন্দ, লিখে রাখবেন যে কোন কোন আম খাবেন না আমসত্ত্ব খাবেন না কি খাবেন, ওগুলো লিখে রাখবেন। ওগুলো বাংলার মানুষ তো আপনারা জানেন ভালো করে, ঘুরেছেন, এত কৃষিতে মানুষ এত মানে আত্মনির্ভর, তারা গিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে আসবে, মালদার আম পাঠাবে, সরপুরিয়া পাঠাবে নদিয়ার, তারপরে বর্ধমানের সীতাভোগ পাঠাবে, সব বাড়িতে গিয়ে খাবেন, বসে বসে খাবেন। এই রাজনীতির ময়দানে আর আপনাকে মানুষের ভালো করার জন্য আপনাকে মানুষ সুযোগ দেবে না, এর ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। এ ব্যাপারে 100% যদি মানে কোনো এই বিজেপিও সৌজন্যতা দেখিয়ে যদি নাটক করে আপনার মতো একটা মানে কি বলবো একটা অপবিত্র একজন মানুষ, রাজনীতির আঙ্গিনাকে যিনি কলুষিত করেছেন, তাকে যদি কেউ পরিসর দেয়,
আমরা আবারও ওই লড়বো। আপনি যখন সামনে ছিলেন, যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন লড়েছিলাম, ওই একইভাবে লড়বো। আপনাকে যদি কোনো পরিসর দেওয়া হয়, আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার পর যদি আপনাকে আবারও সুযোগ দেওয়া হয়, আবারও আপনার বিরুদ্ধেই কথা বলবো। তো সেই জন্য বলছি, আপনি যত মানে সংবিধান মেনে কাজ করবেন, আপনি যত সৌজন্যতা এখনো দেখাবেন, তত কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভালো, আপনার জন্যও ভালো, আপনার রাজনৈতিক দলের জন্যও ভালো। আপনাকে কোনো পুলিশ এই মুহূর্তে আর গার্ড করে বসে থাকবে না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু গার্ড আপনি মানুষ হিসাবে পাবেন, বাকিরাও যেমন পায়। আপনি একজন সাধারণ মানুষ, কিচ্ছু নন আপনি। এই তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না। 6 মাস পরে শুভেন্দু অধিকারীকে শপথটা নিতে দিন, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দল থাকবে না। তবে আমিও বিশ্বাস করি, কাল থেকে বলেছিলাম আপনাদের, যে হিংসা প্রতিহিংসায় আমি বিশ্বাস করি না। এটা আপনাদের বলেছিলাম, আমি কিন্তু প্রতিহিংসায় বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করলে না করলে কি হবে, দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি না সরলে মানুষ কিন্তু খুব একটা ভালো মুডে নেই। আপনি খুব একটা ভালো কাজ করেননি মানুষের সঙ্গে। আপনি যে অন্যায়গুলো করেছেন, সেগুলো মানুষ যদি আপনাকে ফিরিয়ে দেয় না, সেটা আপনার জন্য ভালো হবে না। দেখুন, আপনাদের পোষা একজন জাহাঙ্গীর খান ফলতায়, এবার দেখে নেবেন রেজাল্টটা কি হয়। এই ফলতায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মিলে 7 লাখ জিতেছিল। ওকে বলবেন যে পরের বার 7 লাখ কেন, মানে 7,000 ভোটে জিততে। ওকে বলবেন পরের বার যদি দম থাকে 7,000 ভোটে জিততে বলবেন ওকে। দেখুন কি করেছে অভিষেকের ডান হাত। দেখুন, আপনার তো আবার আপনার ডান হাত বাঁ হাত তো দুটোই গেছে। ডান হাত বালু আর বাঁ হাত শওকত, বলেছিলেন না, দুটোই গেছে। ঠিক আছে, এবার দেখুন জাহাঙ্গীরের কার্যালয় কিভাবে, যেরকম পুষ্পা বলছিল, সিংহম বলছিল না, মাতব্বর, হেভি মাতব্বর। দেখুন কি হয়েছে, তার পার্টি অফিসটা কি করেছে দেখলেন। তো যাই হোক, আমিও আপনাদের সামনে রিকোয়েস্ট করব, বাকিদের সবাই, আমি 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 কিন্তু একটা ভেতরের মন থেকে জায়গায় বলছি, হিংসাতে আমি বিশ্বাস করি না। একদম কেউ হিংসাত্মক অ্যাক্টিভিটি নেবেন না, লিগ্যাল অ্যাক্টিভিটি নিন। বিজেপি শপথ নিয়ে নিক, এ রিজাইন করলো কি না করলো কিছু এসে যায় না। ঠিক আছে, একে রেখে দিন ওখানে, ও যে যা পারবে করুক। একে শুধু মানুষের শব্দটাকে বলতে বারণ করবেন। এ নিজের পরিবারের উন্নতি করবো বলুক, এ বলুক আমি আমি খাবো, আমি করব। এতদিন তো সবই আমি করব, আমি এটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, আমি ব্রিজ করে দিয়েছি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, একটা সত্যি কথা বলে না। একে বলবেন যে আর মানুষের কথা না বলতে নিজেরটা ভাবলেই হবে, নিজের পরিবার ওইটুকু ভাবলেই হবে। সাধারণ মানুষ যেমন ভাবেন, আপনি ওইটুকু ভাবলেই হবে। মানুষেরটা নতুন রাজনৈতিক দল এসেছে, তারা ভেবে নেবে। যাই হোক, আপনাদের মন্তব্য, আপনার কোনো সাজেশন থাকলে, যে এইরকম কেউ যদি বলে রিজাইন করবো না, তাদের জন্য ঠিক কি করা উচিত, সংবিধানে তো লেখা নেই। তাহলে আপনাদের কোনো অল্টারনেটিভ কিছু থাকলে লিখে জানান। এখনকার মতো এখানে।